বিশ্বাস করবেন ভাইয়া, আমি পরীক্ষার হলে ঢুকার মুহূর্তে আমার আম্মুকে সালাম করে ঢুকছি, এবং আমার মনে হয় আমার আম্মুর দোয়াতে এবং আমার শিক্ষকদের দোয়াতে আমার পরীক্ষাটা অনেক বেশি ভালো হয়েছে। এই জন্য আমি আমার মানে আম্মুর প্রতি অনেক কৃতজ্ঞ। আমার এই জীবন টোটালি আমার আম্মুর জন্য আমি বলবো। আমার শুরু থেকে আমার সবসময় আমার আম্মু মোটিভেশন দিয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এর যিনি প্রেজেন্ট সাফল্যের স্বপ্নগাথা অনুষ্ঠানে আমরা 2025-26 সেশনে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করব, তাদের স্বপ্নজয়ের গল্পগুলো শোনার চেষ্টা করব। সো আজকের প্রথম পর্বে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের এর যিনি কৃতি শিক্ষার্থী, এবং বলা বাহুল্য যে আমাদের এর যিনি এই কোর্সের প্রথম শিক্ষার্থী সুপ্রপাল। তো সুপ্রপাল, কেমন আছো? তোমার পরিচয় দিও। আমি সৃষ্টিকর্তার আশীর্বাদে অনেক ভালো আছি। আমার নাম সুপ্রপাল। আমি 2025-26 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় 1535তম স্থান অর্জন করে রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করার সৌভাগ্য অর্জন করেছি। আমার স্কুল ছিল ময়মনসিংহ জিলা স্কুল এবং কলেজ ছিল সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। আলহামদুলিল্লাহ, সুপ্রপাল আমাদের খুব ভালো একটা রেজাল্ট করেছে, রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সো এমন ভালো একটা রেজাল্টে তোমার অনুভূতি কেমন? আমার এই রেজাল্টে অনুভূতি বলতে, আমি সর্বপ্রথম আমার এই রেজাল্টের জন্য কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি। তারপর আমি কৃতজ্ঞতা জানাই আমার বাবা মার প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমি এই স্থানে আসতে পেরেছি। এবং সর্বশেষ আমি আমার স্কুল, কলেজ এবং অ্যাডমিশন লাইফের সকল শিক্ষক এবং ভাইয়া এবং আপুদের কৃতজ্ঞতা জানাই আমার এই রেজাল্টের জন্য। আচ্ছা, তো এই যে একটা বড় স্বপ্ন, মেডিকেলে চান্স পাবো, ডাক্তার হব, এই স্বপ্নটা তোমার কবে থেকে গড়ে উঠেছিল? সত্যি কথা যদি বলি, তাহলে আমার এই স্বপ্ন শুরু হয়েছিল আমি যখন অনেক ছোট। আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমার হোম টাউন ময়মনসিংহ হতে আমার বাবা হৃদরোগের একটি বড় অসুখে পড়ার ফলে আমার আর সেই সময় ময়মনসিংহ ডাক্তাররা ওনাকে ঢাকা প্রিফার করে চিকিৎসা নেওয়ার জন্য। তখন আমার মা আমার বাবাকে নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়। আমরা যেহেতু শুরু থেকে যৌথ ফ্যামিলিতে আমি বড় হয়েছি, তাই আমার চাচা, বড় চাচা, চাচিদের কাছে আমাকে রেখে আমার বাবা এবং মা চিকিৎসার জন্য ঢাকা এসে পড়েন। বেশ কয়েকদিন ওনারা ছিলেন চিকিৎসার জন্য। তখন আমার একা একা লাগতো, আমি অনেক ছোট ছিলাম। তাই আমার মনে হলো যে কেন মানে আমার বাবাকে এত দূরে থাকতে হবে চিকিৎসা নেওয়ার জন্য, কেন আমার আর দূরে থাকতে হবে? আমার ময়মনসিংহে যদি চিকিৎসা নিতে পারতাম, বা আমি কেন চিকিৎসা দিতে পারছি না। তখন থেকে আমার এই ঘটনাটি মূলত আমার এই ডাক্তার হওয়ার আর পথে প্রথম দাগ কেটে যায়। তারপর আমি যখন আস্তে আস্তে বড় হই, তখন সবকিছুর প্রতি ঝোঁক ছিল, খেলাধুলা, অন্যান্য অ্যাক্টিভিটিসের প্রতি। হঠাৎ করে যখন আমি করোনাতে আমি আর জিএসসি পরীক্ষা অফ হয়ে যায়, তারপর আমি 9-10-এ উঠি। আমার ফিজিক্স আর কেমিস্ট্রির প্রতি আলাদা একটা টান ছিল সবসময়। বিশেষ করে ফিজিক্সের প্রতি আমার একটা অন্যরকম সবসময় টান ছিল। তাই ফিজিক্সের প্রতি টান থেকে আমি আস্তে আস্তে শিফট হয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার দিকে যেতে চাই। কিন্তু হঠাৎ আসলে সৃষ্টিকর্তারই, আমি এটাকে বলবো একটা মহিমা, যে আমার নানু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তার ফলে ওনাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করতে হয়। আপনি যেহেতু জানেন ভাইয়া, সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় তুলনায় অনেক কম সংখ্যক বেড থাকে, আর আমাদের দেশটা অনেক ঘনবসতি হয়, ওনাকে ফ্লোরিং করতে হয়, যেটা আমার খুব মানে দৃষ্টিকটু লাগে ব্যাপারটা। মানে একজন বৃদ্ধ মানুষ কেন এত কষ্ট করবে, এবং চিকিৎসা আসলে আমাদের ওই অনুপাতে ডাক্তার আর নেই বললেই চলে, কারণ অনেক পেশেন্ট, মাথা পিছু ডাক্তারের সংখ্যা অনেক কম। আম এখন আমি যখন ওনাকে নিয়ে প্রথম ভর্তি করি ভোর রাতে হাসপাতালে, আমি হাসপাতালে ঢোকার সাথে সাথে আমি দেখতে পাই একটা রোগীকে সিপিআর দেওয়া হচ্ছে। মানে আমার সামনে একটি রোগী মারা যায়। তখন এই ঘটনাটাও আমার বেশি আরো দাগ কেটে যায়, যে না, আমাকে হয়তোবা এই রোগীটা আরো ডাক্তার থাকলে হয়তোবা একটা ভালো সিচুয়েশনে উনি চলে যেতে পারতেন। তারপর আমার ইন্টারমিডিয়েট লাইফ যখন শুরু হয়, আবার ওই ফিজিক্সের প্রতি টান থেকে আবার আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে শিফট করার একটা চিন্তা ভাবনা হয়। তারপর আমার আবার নানু অসুস্থ হয়ে যায়। ওনার বাইপাস সম্পন্ন করা হয়। তখন মনে হয় না, আমাকে ডাক্তারি হতে হবে, ফ্যামিলিতে একজন ডাক্তার দরকার, যে ইনস্ট্যান্ট একটা চিকিৎসা সেবা দিতে পারবে। তাই আমার আর এই পথ চলায় এই 3টি ঘটনায় আমি বলতে চাই আমার এই ডাক্তার হওয়ার আর জার্নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে সুপ্রিয়ার মোটিভেশনটা কিন্তু একদম ইনার মোটিভেশন। আমরা যতই মোটিভেশন দিই, তোমাকে যত কথাই বলি না কেন, অনলাইনের কথা বলা, অফলাইনের কথা বলা, টিচারদের কথা বলা, গার্ডিয়ানের কথা বলা,
সব মোটিভেশন নিয়ে আলটিমেটলি তোমাকে হয়তো 3-4 দিনের জন্য মোটিভেট করবে, বাট শুক্রের যে ইনার মোটিভেশনটা ছিল, যার মাধ্যমে সে নিজেকে নিজের মোটিভেশনটা তাকে পুশ করতো যে না, আমি যেহেতু ওই ড্রিমটা দেখছি, আমি আমার বাবার যে কষ্টটুকু দেখেছি, আমি আমার দাদির যে কষ্টটুকু দেখেছি, সেই কষ্টটুকু যাতে আর তাদের না করতে হয়, আর কোনো মানুষের না করতে হয়, সেজন্য শুক্র এই আর্থমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার জন্যই শুক্র এই পথটা বেছে নিয়েছে। তো শুক্র, তোমার হচ্ছে প্রিপারেশনটা তুমি কখন স্টার্ট করেছিলে? আমার শুরু থেকে আমার যেহেতু যোগ যোগ ছিল, একটু ইঞ্জিনিয়ারিংও পড়বো, মেডিকেলও পড়বো। শুরু থেকে আমি মানে একাডেমিকের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে পরে আমাদের যে মূল বই আমরা যেগুলোকে বলি মেডিকেলের জন্য, আমি শুরু থেকে এইগুলোই পড়তাম। বইয়ের পিছনে এমসিকিউগুলো আমি সলভ করতাম, বিভিন্ন গাইড বইয়ের এমসিকিউগুলো সলভ করতাম। মানে একাডেমিক প্লাস অ্যাডমিশন আমি শুরু থেকেই পড়াশোনা চালিয়ে গিয়েছি, মানে সমান তালে বলা যায় আর কি। সেখান থেকে আমি আস্তে 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 আমার ফাউন্ডেশনটা গ্রো করি এবং বিভিন্ন ভাইয়াদের মোটিভেশন শুনে, যেহেতু আমি আমি যখন ইন্টারমিডিয়েটে ঢুকি, আমার আর পরে মানে সর্বপ্রথম ব্যাচ হিসেবে আপনি ছিলেন, যার রেজাল্ট আসছিল। তো তুহা ভাই মানে ভাই সেকেন্ড হয়েও যে ভাইয়ের ক্রেজটা ছিল ফার্স্টের উপর দিয়ে, তো আমার সবসময় ইচ্ছা ছিল যে আচ্ছা তুহা ভাইয়ের মতো হতে হবে। আমার মানে একটা অ্যাকচুয়াল মানে আগ্রহ ছিল যে না, তুহা ভাইয়ের মতো আমার হতে হবে। তুহা ভাইয়ের মতো কিভাবে হওয়া যায়, ভাইয়াকে নিয়ে মানে সবাই একটা তুহা ভাই মানে একটা জয় জয়কার। তো ওইখান থেকে মোটিভেশন। তারপর দেখলাম ভাইয়া যেভাবে পড়াশোনা করে, মানে ভ্যারাইটিস বই, সবগুলা বইয়ের নোট একসাথে। তারপর ভাইয়া শুরু থেকে মনে হয় অনলাইনে মানে এইভাবে মেডিকেল অ্যাডমিশন পড়াতো না। আমি ভাইয়াকে প্রথম নক দিই যে ভাইয়া পড়ানো যাবে কিনা। পরে ভাইয়া বললো যে ভাইয়ার আর এক্সাম একটু ব্যস্ততা এই সেই। তারপর ভাইয়া যেদিন প্রথম বেচটা শুরু করলো তখনই আমার নক দিয়েছে যে শুক্র, তুমি যেহেতু প্রথম বলেছিলে, তুমি আমার কোর্সের প্রথম স্টুডেন্ট হিসেবে আমি ধরি, তুমি অ্যাডমিট হও। পরে আমি সাথে সাথেই কিছুদিনের মধ্যে আমি অ্যাডমিট হয়ে যাই ভাইয়ার কোর্সে। এক্স্যাক্টলি। আচ্ছা, শুক্রর এই জার্নিতে আমি থাকতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। তো শুক্র, তোমার এক্সট্রা সিলেবাসটা কি এইচএসসি পরীক্ষার আগে শেষ হয়েছিল, নাকি এক্সট্রা সিলেবাসটা এইচএসসি পরীক্ষার পরে শুরু করেছিলে? না, আমি এক্সট্রা সিলেবাস একবার মোটামুটি ভালো করেই মেইন বই, যেটা মেইন বইয়ের এক্সট্রা সিলেবাস, আমি মানে এইচএসসির আগে একবার শেষ করে এক্সট্রা ফেলেছি। সিলেবাসটা এইচএসসি পরীক্ষার আগে একবার শেষ হয়েছিল। আর জিকে ইংলিশের প্রিপারেশনটা কবে থেকে শুরু করেছিলে? জিকে ইংলিশ যদি বলি একদম সত্যি কথা, আমি জিকে এইচএসসির আগে কিছুই পড়িনি। একাডেমিকের আমার আইসিটি সাবজেক্টটা মানে খুবই ভয় লাগতো, এই জন্য আমি আর জিকে রিস্কটা নিয়ে নেই। ওই টাইমটা আমি আইসিটিতে দিয়ে আইসিটিটাকে গ্রো করি। কিন্তু ইংলিশ আমি শুরু থেকেই মানে একাডেমিকের তো অনেক টপিকের সাথে আমাদের মিলে যায়, অ্যাডমিশনের টপিক, ওইগুলো আমি প্র্যাকটিস বুক থেকে পাশাপাশি আগে থেকে প্র্যাকটিস করতাম। বলা যায় আমি জিকেটা ফার্স্ট ইয়ারের মিডিল থেকেই আমি মোটামুটি ইংলিশটা আমি পড়া শুরু করে দিই। এক্স্যাক্টলি, এই কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি। জিকে আর ইংলিশের মধ্যে তুলনামূলকভাবে ইংলিশে প্রিপারেশন নেওয়াটা সেফ। কারণ ইংলিশের তোমার সিলেবাস চেঞ্জ হয় না, ইংলিশে তোমার টপিকগুলো চেঞ্জ হয় না। তুমি যখন যেটা প্রিপারেশন নিবা এই প্রিপারেশনটা নিয়ে দীর্ঘদিন সাস্টেইন করা যায়। বাট জিকের প্রিপারেশনটা ভেরিয়েবল। এক বছর দেখা যায় মানবিক গুণাবলী অ্যাড করে, তো আরেক বছর স্বাস্থ্য জিকে অ্যাড করে, আরেক বছর আন্তর্জাতিক অ্যাড করে, এক এক বছর আবার এবছর আন্তর্জাতিক থেকে কোয়েশ্চেন আসে নাই। সো কখন কোনটা দিবে আলটিমেটলি কোনো ইয়াত্তা করা যায় না। সেই তুলনায় ইংলিশ প্রিপারেশন নেওয়াটা বেশি বেশি পরিমাণে সেফ। তুমি যদি অ্যাডমিশনের আগে ইংলিশটা ভালো মতো পড়ে রাখতে পারো, অ্যাডমিশন টাইমে জিকে প্রিপারেশন নেওয়াটা বেশি ফিজিবল আই থিঙ্ক। আচ্ছা, তোমার অ্যাডমিশন যখন জার্নি রান করতেছিলে তখন হচ্ছে উইকলি এক্সামগুলোতে মার্ক কেমন আসতো, আর একদম মডেল টেস্টে মার্ক কেমন ছিল? আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় ৭৯.৭৫ নাম্বার পাই। মোটামুটি আমার যে উইকলি এক্সাম বা লাস্টের যে মডেল টেস্টগুলা, এগুলোতে মার্ক এরকম ৮০-৮৫ রেঞ্জেই থাকতো। কখনো এত বেশি মার্ক আমি পাইনি, যেটা সত্যি কথা। কিন্তু আমি চেষ্টা করতাম প্রত্যেকদিন যেটা ভুল হতো সেটাই আমি কারেকশন করা। আর আমার সবচেয়ে বেশি একটা টেন্ডেন্সি ছিল যে আমি যদি ৬০টা দাগাই, যেন আমার ৬০টাই হয়। আমি মানে আন্দাজে কোনো কিছু দাগাবো না, এটা আমার মানে শুরু থেকে আমি অ্যাকুরেসিতে একটা মানে বেশি ফোকাস দিতাম। মানে আমি ৬০টা দাগাবো, ৬০টাই যেন হয়। মানে এইভাবেই আমি আমার জার্নিটা কন্টিনিউ করার চেষ্টা করেছি। শুভর, এখান থেকে আমরা 3টা গুরুত্বপূর্ণ কথা পাইলাম। একটা হচ্ছে অ্যাকুরেসি রেট হাই রাখা, যেটা পারে ওটা পারতে হবে, যেটা পারার জিনিস সেটা ভালোভাবে আনসার করে একদম কারেক্ট করে আসতে হবে। সেকেন্ড কথা হচ্ছে সুপ্র যখন পরীক্ষা দিত তখন মার্কগুলো ৮০-৮৫ এই রেঞ্জে থাকতো, অর্থাৎ মার্কে খুব বেশি আপ ডাউন হতো না, যে একদিন ৬০ পাচ্ছে তো আরেকদিন ৯০ পাচ্ছে। অর্থাৎ নিজের মধ্যে একটা কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করতো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে যদি তোমার নিজের প্রিপারেশনটা কনসিস্টেন্টলি একই রকম রাখতে পারো,
তাহলে আশা করা যায় ভর্তি পরীক্ষাও সেম একটা রেজাল্ট আশা করা যায়। আচ্ছা, তুমি যখন ভর্তি পরীক্ষা দিলা, ভর্তি পরীক্ষার দিন বা ভর্তি পরীক্ষার আগের রাত, ওই টাইমে নিশ্চয়ই অনেক চিন্তা, অনেক দুশ্চিন্তা আসতেছিল মাথার মধ্যে। সেই ধরনের দুশ্চিন্তা কিভাবে জয় করেছিলে, এক কথায় নার্ভটা কিভাবে ধরে রেখেছিলে শেষ মুহূর্তে? আহ, আমি ভাইয়া আসলে 1 মাস আগে থেকে কোচিংয়ে যখন মডেল হয়, একটা কোচিংয়ের মডেল আমি অনেক বেশি কম পাই। ফলে আমার মনে হয়েছিল যে না, আমার হয়তো বা চান্স হবে না। আমি মানে একটা গেস ছিল, যেহেতু মেডিকেল নিয়ে শুরু থেকে আমি ঘাটাঘাটি করতাম যে না, এই নাম্বার পেলে তো আমার কোনোদিনই চান্স হবে না, প্রশ্ন যতই কঠিন হোক বা সহজ হোক। তখন আমি খুব ভেঙে পড়ি, কান্নাকাটি করি। আম্মা আমাকে সান্ত্বনা দেয় যে বাবা পড়, তুই পারবি, তুই পারবি না কেন, তোকে দিয়ে হবে। পরে আস্তে আস্তে 1 সপ্তাহ যখন শেষ রইলো, তখন অনেক বেশি চাপ হয়ে গেল, মানে স্ট্রেস অনেক বেশি। আমার আম্মু আমাকে অনেক বেশি শুরু থেকে মোটিভেশন করতো যে তুই পারবি, পারবি না কেন, মানে 5,000 সিট। আমার আম্মু সবসময় বলতো যে সবসময় ব্রডে চিন্তা করতে, যে আমার যাতে লাস্ট সিটটাও হয়, এভাবে আমি চিন্তা করতাম। সৃষ্টিকর্তার কাছে আমি অনেক বেশিও চাইনি, মানে কোনো দিন আমি সেইভাবে স্পেসিফিক কিছু চাইনি। আমি সবসময় সৃষ্টিকর্তাকে বলতাম আমার পরিশ্রমের সাথে আমার যে মেরিটটা যায়, আমাকে যেন সৃষ্টিকর্তা এটাই দেয়, আমাকে যেন কিছু কমও না দেয়, বেশি না দেয়। আর আমি সৃষ্টিকর্তার প্রতি এই অ্যাডমিশন পিরিয়ডে অনেক বেশি বিশ্বাস রাখতাম, এবং ওনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। কারণ আমার মানে লাস্টে আমি যেভাবে ভেঙে পড়েছিলাম ভাইয়া, আমি যদি পরীক্ষার হলে, আমাদের প্রশ্নটা একটু তুলনামূলক সোজাই বলা যায় হয়েছে, আমি যদি নার্ভ ধরে না রাখতে পারতাম বা বেশি দাগাইতে গিয়ে এই কোয়েশ্চেন আমি নেগেটিভ খাইতাম, তাহলে হয়তো বা আমার চান্স নাও হতে পারতো, যেটা আমার অনেক ফ্রেন্ডের ক্ষেত্রে হয়েছে। সেই জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি আবার ধন্যবাদ দিতে চাই। আর আমার পরবর্তী বেসদের সম্পর্কে আমি একটাই কথাই বলতে চাই, যে টিচারের মনে কখনোই কষ্ট দেওয়া যাবে না, বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। এই সময়টা অ্যাডমিশনের 3 মাস সবচেয়ে ডিপ্রেশন থাকবে, এটাই স্বাভাবিক। মানে যারা পড়াশোনা করবে তাদের ডিপ্রেশন থাকবে, আর যারা একটু কম পড়াশোনা করবে তারা তো মনে করবে না আমি পরীক্ষার হলে একদম অনেক কিছু পেরে ফেলবো। এরকম হয় না ভাইয়া। আসলে এই সিজনে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, সৃষ্টিকর্তার প্রতি বারবার ডাকবো, এবং কখনো হেরে যাব না। হেরে যাওয়া থেকে ঘুরে দাঁড়া তোমার শিখতে হবে। কারণ সৃষ্টিকর্তা, আমি বিশ্বাস করি, কারোর সাথে বৈষম্য করেন না। উনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। উনি আমাদের জন্য যেটা ভালো, আমাদের ভাগ্যে সেটাই লিখে রেখেছে, এবং আলটিমেট গোলে আমরা ওইখানে পৌঁছে যাব। অত্যন্ত পারফেক্ট ভাবে শুভ্র হচ্ছে নার্ভ ধরে রাখার যে মেকানিজম বা যে পদ্ধতির কথা বলেছে, মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, আস্থা এবং পূর্ণাঙ্গ নিজেকে একদম সুপর্দ করে দেওয়া, এই বিষয়টাই হচ্ছে শুভ্রকে শেষ মুহূর্তে নার্ভটা কন্ট্রোল করতে সাহায্য করেছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শুভ্রের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা জানবো। আমি শুধুমাত্র ডাক্তারই হব, সেটা আমার শুরু থেকেই চিন্তা ছিল। আমি একটু একটা কথা মিস করে গেছি, আমি যখন লাস্টের দিন অনেক বেশি, মানে সন্ধ্যার পর থেকে আমি আর পড়তে পারিনি। আপনি আমাকে বলেছিলেন যে কিছু ভাস করা পেজে রেখে দিবা যেন তুমি পরে পড়তে পারো। মানে আমি আর পড়তে পারি না ওই পেজগুলা। আশা করি এই পেজ থেকে কোনো কোয়েশ্চেনও ছিল না, ঠিক আছে? হয়তো বা তো আসলেও পারতাম না, মানে আমি পড়তে পারতেছিলাম না, আর মানে আমাকে দেওয়া হচ্ছিল না। আমার মানে বেশি স্ট্রেস নিয়ে নিয়েছিলাম আমি, এক্সপেকটেশন একটা চাপ ছিল। তখন আমার আম্মু বলছে তোরে আমি সেকেন্ড টাইম হইলেও দেওয়াবো, তোরে দরকার বলে আমি প্রাইভেটে পড়াবো, তারপরেও তুই নার্ভ ধরে রাখবি। এবং আমার মা কান্না করে বলছিল যাতে আমি আমার লাইফের বেস্ট পরীক্ষাটা দিই। এবং বিশ্বাস করবেন ভাইয়া, আমি পরীক্ষা হলে ঢুকার মুহূর্তে আমার আম্মুকে সালাম করে ঢুকছি, এবং আমার মনে হয় আমার আম্মুর দোয়াতে এবং আমার শিক্ষকদের দোয়াতে আমার পরীক্ষাটা অনেক বেশি ভালো হয়েছে। এই জন্য আমি আমার মানে আম্মুর প্রতি অনেক কৃতজ্ঞ। আমার এই জীবন টোটালি আমার আম্মুর জন্য আমি বলবো। আমার শুরু থেকে আমার সবসময় আমার আম্মু মোটিভেশন দিয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি শুধুমাত্র ডাক্তারই হব, এবং আমার ইচ্ছা আমার হোম ডিস্ট্রিক্টে এশিয়ার সবচেয়ে বড় বা পৃথিবীর সবচেয়ে বড় একটা কার্ডিয়াক রিসার্চ ইনস্টিটিউট খোলার। সেটার জন্য আমি আমার বড় ভাইদের এবং যারা আমার সিনিয়র আছে সবার দোয়া এবং সাহায্য যাব, যেন আমি দেশের মানুষদের জন্য কিছু করতে পারি। এবং আমি আমার মৃত্যু পর্যন্ত আমি আমার দেশেই থাকতে চাই এবং ডাক্তার হয়ে সবাই সেবা করতে চাই। শুভ্র সেই প্রত্যাশা পূরণ হোক, শুভ্র সকলের মুখে, সকলের অন্তরে হাসি ফোটাতে পারুক, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো এখানে শেষ করছি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।